Failure is not the opposite of success. Failure is not the opposite of success. Failure is a part of success. Believe me, ব্যর্থতা কোনো সময়ই সাফল্যের বিপরীত শব্দ নয়। ব্যর্থতা কোনো সময়ই সাফল্যের বিপরীত শব্দ নয়। ব্যর্থতা হচ্ছে আসলে সাফল্যের একটি অংশ। সুতরাং জীবনে যতবারই ব্যর্থতা আসুক সেটাকে তোমরা গ্রহণ করতে শেখো এবং তার থেকে কিভাবে আরও ভালো জায়গায় যাওয়া যায় তার উপায় খুঁজে বের করো, তার জন্য চেষ্টা করো, পরিশ্রম করো। সম্পূর্ণভাবে সফল তুমি হবেই, বিশ্বাস রাখো। ব্যর্থ হয়েও কিন্তু হাল ছেড়ে দিও না। তো ফ্রেন্ডসরা, আমরা চলে এসেছি আমাদের প্রিয় চ্যানেল নিয়ে। চলো আমরা আজকের ভিডিওটি শুরু করছি। এতদিন পর্যন্ত আমরা স্টেটস অফ ম্যাটার এই অধ্যায়েরই আমরা পরপর 1, 2, 3, 4 এই চারটে আমরা পার্ট আমরা দেখিয়েছি। আজকে আমরা সেই অধ্যায়েরই 5th পার্ট নিয়ে এখানে আমরা এসেছি। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করছি। ওকে, এবারে আমরা জানবো ভৌত এবং রাসায়নিক পরিবর্তনটা কি কি। আমাদের চারপাশে কিন্তু প্রতিদিন অসংখ্য পরিবর্তন প্রতিনিয়ত ঘটছে। সেগুলো হতে পারে কিছু কিছু পরিবর্তন আমরা নিজেরা ঘটাই এবং কিছু কিছু পরিবর্তন প্রকৃতির নিয়মে আপনি ঘটে। যেমন ধরো, বরফ থেকে জল হওয়া, জল থেকে হচ্ছে বাষ্প হওয়া। তো পাহাড়ের যে বরফ থাকে সেগুলো আপনি সূর্যের উত্তাপে কিন্তু গলে যাচ্ছে, জল হচ্ছে, এবং সেই জল আবার সূর্যের উত্তাপে কিন্তু বাষ্প হয়ে আকাশে উঠছে। তাহলে এই পরিবর্তনটা কিন্তু হচ্ছে আপনি ঘটছে প্রাকৃতিক নিয়মে। আবার যেমন ধরো, শীতকালের সময় কি হয়, নারকেল তেল জমে যায়, এটাও কিন্তু একটা প্রাকৃতিক পরিবর্তন। এই পরিবর্তনে কিন্তু মানুষের কোনো রকম হাত নেই। আবার ধরো, লোহায় জং ধরে যায়, যে কোনো লোহা অনেকদিন যদি কিনা কোনো জলীয় বাষ্পপূর্ণ অবস্থায় রেখে যাওয়া হয় তাহলে দেখবো সেই লোহার ওপরে একটা আস্তরণের সৃষ্টি হয়। আবার ধরো, আমরা যেমন বাড়িতে আমরা রান্না বান্না করি, আমরা কয়লা থেকে কয়লার আমরা আগুন ধরিয়ে দিই, কয়লার দহন হয়, সেখানেও কিন্তু কয়লাগুলো অবশেষে পুড়ে গিয়ে ছাই উৎপন্ন হয়। তাহলে এখানে একটা কিন্তু পরিবর্তন হয়। আবার ধরো, চিনি জল, আমরা অনেকে শরবত খাই, চিনি জল গুলিয়ে দেই, চিনিটা অদৃশ্য হয়ে যায়, এটাও কিন্তু একটা চিনির একটা পরিবর্তন। তাহলে এই ধরনের নানা রকমের পরিবর্তন কিন্তু আমাদের চারপাশে অনবরত ঘটছে। ঠিক আছে, এবার আমরা জানবো যে এই ধরনের পরিবর্তনগুলোকে সাধারণত দুভাগে হচ্ছে ভাগ করা যায়। একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার ভৌত পরিবর্তনটা কি? ভৌত পরিবর্তনটা হচ্ছে পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন, অর্থাৎ যে ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে যদি আমরা নেই, আবার সেই পদার্থটা আগের অবস্থায় ফিরে আসে, সেগুলো হচ্ছে ভৌত পরিবর্তন। যেমন এটা জল বরফ থেকে বাষ্প হওয়া, জল থেকে বরফ, বরফ থেকে বাষ্প, বাষ্প থেকে জল, এই ধরনের চেঞ্জ, এটা হচ্ছে সমস্তটা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার ধরো, চিনি জলের মধ্যে দিয়ে দিলাম, চিনিগুলো শরবত হলো, আবার তুমি উত্তাপ দিয়ে জলটাকে উঠিয়ে দাও, তাহলে আবার সেই চিনি আবার ফিরে আসবে সমান আয়তনের। ঠিক আছে, যদি তো দেখতে হবে অন্যরকম, কিন্তু তার কোনো অণুর যে গঠনের যে তারতম্য সেটা কিন্তু হবে না। তাহলে এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। ক্লিয়ার? তো এই ধরনের ক্ষেত্রে যেগুলো আর কি পরিবর্তনের কারণটা সরিয়ে যদি আমরা নেই, আবার সেই পদার্থটা আমাদের মূল অবস্থাতে ফিরে আসবে, সেটা হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। ঠিক আছে, এবার আমরা কিছু ভৌত পরিবর্তন কিছু আমরা এক্সাম্পল দেখবো এবং সেগুলো আমরা অল্প অল্প করে আমরা আলোচনা করে নেবো আমাদের বোঝার সুবিধার উদ্দেশ্যে। চলো দেখে নিচ্ছি। তো আমরা আবার এখানে এসে গেছি। ব্যাপারটা হচ্ছে এবারে আমরা শিখবো হচ্ছে যে ভৌত পরিবর্তনের কিছু এক্সাম্পল। চলো আমরা দেখে নিচ্ছি। এক নম্বর হচ্ছে বরফের গলন আর জলের স্ফুটন। বরফ যখন গলে গিয়ে জল হয় তখন বরফের অণুর যা গঠন থাকে জলের অণুর গঠন একই থাকে, শুধু তাদের বাইরের আকারটা দেখতে অন্যরকম হয়। অর্থাৎ এক্ষেত্রে কোনো রকম কিন্তু রাসায়নিক ধর্মের কোনো তফাৎ নেই, ফলে বরফের গলে যাওয়াটা হচ্ছে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ। আবার ধরো জলের স্ফুটন, জল যখন উত্তাপে ফুটে গিয়ে বাষ্প হয়, ফুটতে শুরু করে, ওর যে বাষ্পাকার রূপটা সৃষ্টি হয়, সেটাও কিন্তু জলের অণুর যে গঠন সেটা কিন্তু বাষ্পের অণুর যে গঠন সেম থাকে। এখানে কোনো রকম রাসায়নিক কিন্তু পরিবর্তন হয় না। সেই বাষ্পকে আবার ঠান্ডা করলে কিন্তু আবার সেই জলটাই ফিরে আসবে, শুধুমাত্র তাপ দেওয়ার জন্য সেটি অবস্থার পরিবর্তন হয়ে
জল থেকে বাষ্প আকারে এসছে, আবার তাপটা সরিয়ে নাও, ঠান্ডা করে দাও, আবার সেটা কিন্তু বাষ্পের থেকে জলে আবার ফিরে আসবে। অর্থাৎ এই ধরনের পরিবর্তন সবই হচ্ছে ভৌত পরিবর্তন। এবার আসি 2 নম্বরে, মোমের গলন। তো মোমের যে গলনটা হয় এটা কিন্তু দহন নয়, দহন কিন্তু হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ওটা আমি পরে আলোচনা করছি। মোমের যে গলন, মোম যে উত্তাপে যে গলে যাচ্ছে, গলনটা কিন্তু হচ্ছে একটা ভৌত পরিবর্তন। কি জন্য? মোম, শক্ত মোম এবং মোম যখন গলে গিয়ে তরল আকার রূপান্তরিত হয়, সেই তরল যে মোম হয়, এদের দুটোরই কিন্তু আণবিক গঠন একই রকম এবং ধর্মও কিন্তু একই থাকে, শুধু দেখতে খালি তফাৎ হয়ে যায়। তো এই ধরনের মোমের গলনটাও কিন্তু হচ্ছে একটা ভৌত পরিবর্তন। এবার আসি হচ্ছে দ্রবণ। বিভিন্ন প্রকারের দ্রবণ হয়, যেমন ধরো চিনির দ্রবণ, জলে চিনি দিলে পরে গুলে যায়, সেটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। কি জন্য? আবার উত্তাপ দাও, জলটাকে সরিয়ে দাও, আবার সেই চিনির অবস্থাটা ফিরে আসবে, দেখতে হবে অন্যরকম, কিন্তু আণবিক গঠন, ওদের যে মূল যে আণবিক কাঠামো সেটা কিন্তু একই থাকে এবং দুটোর স্বাদ কিন্তু একই হয় এবং দুটো ধর্ম কিন্তু একই হয়। তাহলে এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। আবার ধরো ফটকিরি, ফেরাস সালফাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সবারই কিন্তু দ্রবণ উৎপন্ন করলে পরে যা যা পরিবর্তন হয় সবই কিন্তু হচ্ছে ভৌত পরিবর্তন। আবার কিছু কিছু ক্ষেত্রে আবার বিভিন্ন প্রকার দ্রবণে কিন্তু বর্ণ হয়, ঠিক আছে? যেমন ধরো এমনিতে কিন্তু যেমন ফটকিরি দিলে পরে বর্ণ হবে সাদা, চিনি দিলে পরে সেটা হবে হচ্ছে বর্ণহীন, সরি সাদা নয়, হবে ওটা বর্ণহীন। কিন্তু যেমন ধরো ফেরাস সালফাইড যদি আমরা দ্রবণ তৈরি করে দেই তখন তার রং হবে হচ্ছে হালকা সবুজ রঙের। আবার ধরো তুতে, ওটা যদি আমরা জলের মধ্যে গুলে দেই তার হবে রং হবে নীল রঙের। আবার ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ তৈরি করলে পর সেটা হবে হচ্ছে বেগুনি রঙের। তাহলে এমন করে কিন্তু বিভিন্ন দ্রবণের রং দেখেও কিন্তু সেই পদার্থটাকে চেনা সম্ভব হয়। এবার কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কিরকম? সাধারণভাবে যে কোনো দ্রবণ সৃষ্টির সময় তাপের কোনো তারতম্য হয় না, মানে তাপ উৎপন্ন হবে না বা তাপ শোষণও হবে না, কিন্তু এর অনেকগুলো কিন্তু ব্যতিক্রমও আছে। যেমন ধর অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডকে যদি জলের মধ্যে দেওয়া হয় তাহলে পরে তাপ শোষিত হয়। তাপ শোষিত হওয়ার অর্থ হচ্ছে ওই দ্রবণটা ঠান্ডা হয়ে যায়, ঠিক আছে? আবার যদি আমরা জলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিই সেক্ষেত্রে কিন্তু দ্রবণটা উৎপন্ন হলে পরে ওর তাপটা বাড়বে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তাপ উৎপন্ন হবে। তাহলে এই ধরনের কিছু কিছু চেঞ্জ আমরা দেখতে পাই যে দ্রবণের সময় কিন্তু তাপের উদ্ভব বা শোষণ হওয়াটাও সম্ভব। ভৌত পরিবর্তনে আরো একটি উদাহরণ কিন্তু আছে, যেমন ধরো যে ঊর্ধ্বপাতন হওয়া। ঊর্ধ্বপাতনটা কি? মানে কঠিন পদার্থকে আমি উত্তাপ দেব, সেটা সরাসরি বাষ্প আকারে রূপান্তরিত হবে, অর্থাৎ কঠিন বস্তুকে আমি তাপ দেবো, সেটা তরল রূপান্তরিত না হয়ে সরাসরি বাষ্পে রূপান্তরিত হবে। এইটা যে ঘটনা, এর নাম হচ্ছে ঊর্ধ্বপাতন হওয়া। এবার দেখো, যেমন ধরো আয়োডিনের বর্ণ হচ্ছে ধূসর, ঠিক আছে? একে যদি আমরা উত্তাপ দেই তাহলে পরে ধূসর আয়োডিনটা সরাসরি বেগুনি বর্ণের বাষ্পে গিয়ে রূপান্তরিত হয়। ধূসর আয়োডিনকে উত্তাপ দিলে পরে সেটি তরল আকারে না এসে সরাসরি ধূসর বর্ণের বাষ্পে গিয়ে রূপান্তরিত হয়। ধূসর বর্ণের আয়োডিনকে উত্তাপ দিলে পরে সেটা সরাসরি বাষ্পাকার রূপান্তরিত হয় এবং তার বর্ণ হয় বেগুনি বর্ণের। এবার সেই বেগুনি বর্ণের বাষ্পকে তুমি যদি আবার ঠান্ডা করে দাও তাহলে কিন্তু সেটা আবার ধূসর বর্ণের আয়োডিনে ফিরে আসবে। তো এই যে প্রক্রিয়া তার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। এমন কিছু কিছু পদার্থ আছে, যেমন ধরো হচ্ছে কর্পূর, নিশাদল, ন্যাপথালিন আর আয়োডিন তো আছেই। তো এই সমস্ত পদার্থগুলো কিন্তু তাপ প্রয়োগের ফলে সরাসরি কঠিন থেকে বাষ্পাকারে রূপান্তরিত হয়, ঠিক আছে? এবং সেই বাষ্পকে আবার কিন্তু কঠিন আকারে রূপান্তরিত হওয়া সম্ভব। এই যে ঘটনা তার নাম হচ্ছে ঊর্ধ্বপাতন। এটা কিন্তু একটা ভৌত পরিবর্তন। কঠিন থেকে বাষ্পাকারে আসলে পরে কিন্তু তার ভর বা অণুর গঠনের কোনো রকম চেঞ্জ হয় না, তাই এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। আবার ধরো লোহার চুম্বকে পরিণত হওয়া। যে কোনো সাধারণ স্টিল সেটা কিন্তু লোহাকে আকর্ষণ করছে না। এবার যদি ওই স্টিলকে আমি কোনো শক্তিশালী চুম্বক দ্বারা উপযুক্ত পদ্ধতিতে ঘর্ষণ করি অনেকক্ষণ ধরে, তাহলে পরে কিন্তু সেই স্টিলের খণ্ডটি চুম্বকে রূপান্তরিত হবে। এবার সেই রূপান্তরিত হওয়া চুম্বকটাকে আমরা আবার উত্তাপ দেব বা আমরা জোরে জোরে হাতুড়ি দিয়ে আঘাত দেব, তাহলে পরে কি হবে? সেই চুম্বকটি কিন্তু আবার তার চুম্বক ধর্মটা হারিয়ে যাবে, আবার সেটি একটা সাধারণ স্টিলে রূপান্তরিত হবে। তাহলে এই যে একটা সাধারণ স্টিল থেকে চুম্বক রূপান্তরিত হলো, আবার সেটা আবার স্টিল রূপান্তরিত হলো, এটা হচ্ছে টোটালটা কিন্তু ভৌত পরিবর্তন। চুম্বক হওয়ার জন্য কিন্তু কোনো রকম ভরের বা কোনো অণুর গঠনের রূপান্তর হয় না,
শুধুমাত্র বাহ্যিক ধর্মেরই কিছু পরিবর্তন হয়। তাই এটা একটা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার ধরো যেমন কাঁচা লোহার দণ্ডকে যদি অন্তরিত তামার তার জড়িয়ে ওর মধ্যে ইলেকট্রিক পাঠানো হয়, তাহলে কিন্তু কাঁচা লোহার দণ্ডটি চুম্বকে রূপান্তরিত হয়, যাকে আমরা হচ্ছে বলি তড়িৎ চুম্বক। এবার সেই তড়িৎটা যদি আমরা অফ করে দেই, তাহলে আবার সেই কাঁচা লোহার দণ্ডটি কিন্তু আগের একটি সাধারণ লোহাতেই রূপান্তরিত হয়। তাহলে এই যে চুম্বকে পরিণত হলো, এর জন্য কিন্তু এর অণুর গঠনের কোনো রকম চেঞ্জ হয় না, অথবা ভরেরও কিন্তু কোনো রকম চেঞ্জ হয় না। তাহলে এই ধরনের সমস্ত চেঞ্জগুলো হচ্ছে আমাদের ভৌত পরিবর্তন। ক্লিয়ার? ভালো করে এগুলো মাথায় রাখবে, যদিও এগুলো শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? পুরো অধ্যায়টা যদি আমরা ক্লিয়ার করে রাখি, তাহলে পরে কিন্তু আমরা সেই কনসেপ্ট থেকে আমরা অনেক উত্তর করে আসতে পারবো। সেই জন্য কিন্তু আমাদের কনসেপ্টটাও ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? এবারে আমরা অপর একটি ভৌত পরিবর্তন আমরা দেখবো, যেমন ধরো প্ল্যাটিনাম তারকে উত্তাপ দেওয়া। প্ল্যাটিনাম তারকে উত্তাপ দিলে পর কি হয়? প্রথমে ওটি লোহিত তপ্ত হয়, লাল বর্ণের হয়, তারপর হয় শ্বেত তপ্ত, সাদা বর্ণের হয়ে যায়, ঠিক আছে? এবং সেটি উত্তপ্ত হয়ে আলো বিকীর্ণ করা শুরু করে। কিন্তু যখনই আবার সে আমরা তাপটা এখান থেকে সরিয়ে নেব, আবার কিন্তু সেই প্ল্যাটিনাম তারটা আগের আকারে ফিরে আসবে, আগের অবস্থাতে ফিরে আসবে। এই যে তাপ উত্তপ্ত হয়ে যে আলো বিকিরণ করলো, এর ফলে কিন্তু এর কোনো রকম অণুর পরিবর্তন হলো না, অথবা কোনো রকম ভরেরও কিন্তু চেঞ্জ হলো না। তাই এটি হচ্ছে একটি ভৌত পরিবর্তন। আবার ধরো বৈদ্যুতিক বাল্ব বা হিটারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ, সেক্ষেত্রে কি হয়? বৈদ্যুতিক বাল্বের ভেতরে ইলেকট্রিক দিলে পরে বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্টটি থাকে সেটি হচ্ছে উত্তপ্ত হয়ে আলো বিকীর্ণ করা শুরু করে, এবং যখনই আবার ইলেকট্রিক বন্ধ করে দেওয়া হয়, তখনই কিন্তু ওটি আগের অবস্থায় ফিরে আসে। এবং এই ক্ষেত্রে কিন্তু ওই বৈদ্যুতিক লাইনটি সরিয়ে নেওয়ার পরে ওর যে অবস্থা, সেটা কিন্তু আগের অবস্থার সঙ্গে সেম থাকে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ওর ভরের বা অণুর গঠনের কোনো রকম তারতম্য হয় না। তাই এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তন। আবার হিটারের ক্ষেত্রে ঠিক তাই। হিটারের যে নাইক্রোম তারটি থাকে, সেই তারটিকে উত্তাপ দিলে পরে, ইলেকট্রিক দিলে পরে সেটি উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করে, এবং সেক্ষেত্রে কিন্তু ওর কোনো রকম রাসায়নিক পরিবর্তন ঘটে না, এবং ওর ভরের বা কোনো অণুর গঠনের কোনো রকম চেঞ্জ কিন্তু হয় না। তাহলে এগুলো সবই হচ্ছে আসলে ভৌত পরিবর্তন। তো এতক্ষণ দেখে যে আমরা 7খানা যে আমরা ভৌত পরিবর্তন আলোচনা করলাম, এর থেকে আমরা কিন্তু ভৌত পরিবর্তনের মূল আমরা কটা বৈশিষ্ট্য দেখতে পাই। সেগুলো কি কি? 1 নম্বর হচ্ছে বাহ্যিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন, অর্থাৎ বাইরে যে চেহারা সেটা খালি চেঞ্জ হলো, ভেতরেরটা কিন্তু একই থাকলো, ঠিক আছে? অর্থাৎ ভৌত পরিবর্তনটা হচ্ছে শুধুমাত্র বাইরের আকারের চেঞ্জ। এই আমি এখন আছি হচ্ছে শিক্ষক, একটু পরে ফুটবলের জার্সি নেবো গায়ে, হবো আমি ফুটবল প্লেয়ার, এরপর ক্রিকেট জার্সি নেবো, হবে আমি ক্রিকেট প্লেয়ার, কিন্তু আদতে ভেতরের যে লোকটা একই আছে। ঠিক আর কি সেরকম ভৌত পরিবর্তন কিন্তু ওর ভেতরের কোনো গঠনের পরিবর্তন হচ্ছে না। আবার ধরো এটি হচ্ছে অস্থায়ী। ভৌত পরিবর্তন হচ্ছে অস্থায়ী, এটা কোনো স্থায়ী কোনো চেঞ্জ না, এটা বেশিক্ষণ থাকছে না, অর্থাৎ এটা যে কারণে এর যে পরিবর্তনটা হয় ওটা সরিয়ে ফেললেই আবার সেটা আগের অবস্থাতে ফিরে আসে, ঠিক আছে? অর্থাৎ এক্ষেত্রে কিন্তু স্থায়ী কোনো পরিবর্তন হচ্ছে না। আর হচ্ছে অণুর গঠন। ভৌত পরিবর্তন কিন্তু অণুর গঠনের কোনো রকম চেঞ্জ হয় না, আগের মূল পদার্থের যে অণুর গঠন থাকে সেটা কিন্তু ওর গঠনটাও একই থাকছে। আর হচ্ছে ভর। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আগের পদার্থের সাথে পরের পদার্থের কোনো ভরের তারতম্য হয় না। আর হচ্ছে তাপ। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রার কোনো রকম পরিবর্তন হয় না, কিছু ব্যতিক্রম আছে, যেমন কিছু আমি দ্রবণ এর আগে দেখিয়েছি, অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণ সেটা ঠান্ডা হয়, আর হচ্ছে সালফিউরিক অ্যাসিডের গাঢ় সালফিউরিক অ্যাসিডের দ্রবণ সেটা হচ্ছে উত্তপ্ত হয়ে ওঠে। এই হচ্ছে কিছু ব্যতিক্রম, এছাড়া কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই উষ্ণতা তারতম্য হয় না, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের ভৌত পরিবর্তন। কিন্তু এখানে একটা কথা আমি এখানে বলবো, যদি তোমরা চাও নিজের জীবনের পরিবর্তন, তাহলে কিন্তু ভৌত পরিবর্তন নয়, কিন্তু পরিবর্তন এনো না, ওটা আনবে রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ যেটা আমার স্থায়ী হবে। এমন কিছু করার চেষ্টা করবে যাতে তোমার সেই জায়গায় পৌঁছানোটা স্থায়ী হয়, অস্থায়ী যেন না হয়, ঠিক আছে? শুধুমাত্র বাইরের যেন চেঞ্জ না হয়, যেন একটা ভেতরেরও চেঞ্জ হয়। অর্থাৎ তুমি আজকে যে অবস্থাতে আছো সেই অবস্থা থেকে তুমি নিজেকে উত্তরণ করে নিয়ে অন্য একটা অবস্থায় নিয়ে আসবে, যেখানে তোমার একটা স্টেডি ভাব আসবে, অর্থাৎ যেখানে তুমি স্থির হতে পারবে। আজকে যে লড়াইটা তুমি করছো সেটা যেন সফল হয়। কখনো ভুলে যেও না যে জায়গাতে পৌঁছানোর জন্য তুমি আজকের এই লড়াইটা শুরু করেছো, সেটা কখনো ভুলে যেও না। যে জায়গাতে পৌঁছানোর জন্য তুমি এই লড়াইটা লড়ছো, যে জায়গাতে পৌঁছানোর জন্য তুমি এই লড়াইটা লড়ছো, সেই কারণটা কিন্তু তুমি কখনো ভুলে যেও না, ঠিক আছে? যে লক্ষ্য নিয়ে তুমি প্রথম দিন এই স্টাডি করা শুরু করেছিলে, সেই একমাত্র কারণটা কিন্তু মাথার মধ্যে রাখবে।
সেটাই হবে তোমার যে প্রয়োজন। তোমার প্রয়োজনটা হচ্ছে তোমার একমাত্র অনুপ্রেরণা। বাইরের অন্য কোনো রকম মোটিভেশনের কোনো প্রয়োজন নেই। তোমার নিজের প্রয়োজন, তোমাকে পারতে হবে, তোমাকে করতে হবে, জীবনটা তোমার। সুতরাং তুমি যদি পড়াশোনা করো তাহলে তুমি পারবে সফল হতে, অন্য কেউ কিন্তু তোমার হাত ধরে এগিয়ে নিয়ে যাবে না। ঠিক আছে, এই ব্যাপারগুলো যাই হোক। তো আমাদের এই ভৌত পরিবর্তনের যে বিষয়টা ছিল এটা আমরা আজকে এখানে শেষ করছি। পরবর্তী ধাপে আমি এর পরবর্তী ভিডিওতে আমি পার্ট নাম্বার 6-এ আরও একটি ক্লাস নিয়ে আসবো। চলো আজকের জন্য শুভরাত্রি, দেখে যাও এবং হাল ছেড়ে দিও না। পড়াশোনা যখন শুরু করেছো করে যাও, সফলতা আসবেই, অবশ্যই আসবে। থ্যাংক ইউ সো মাচ।